কয়েকজন উপদেষ্টার সেফ এক্সিট প্রসঙ্গে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। এ নিয়ে উপদেষ্টা পরিষদের ভেতরে বাইরে চলছে অস্বস্তি, গুঞ্জন আর পাল্টাপাল্টি মন্তব্যের ঝড়। এর মাঝেই এবার সেফ এক্সিট চাওয়া উপদেষ্টাদের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এনসিপি বলছে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নামের তালিকা তাদের হাতে রয়েছে। কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে। সেনাবাহিনীর 14 কর্মকর্তার হেফাজতের পর সেনানিবাসের এক ভবনকে কারাগার ঘোষণা, শিগগিরই আদেশ কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। এই ক্যান্টনমেন্টকে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে। ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা? বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র, ক্যান্টনমেন্ট কি আলাদা একটি রাষ্ট্র? বাংলাদেশের বর্তমান নির্বাহী প্রধান রাষ্ট্রপ্রধান যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ক্যান্টনমেন্টের রাষ্ট্রপ্রধান কি ওয়াকারুজ্জামান? ভারতীয় সেনা গোয়েন্দা দল ঢাকায় সেনাপ্রধানের গোপন বৈঠকে জড়ালো নতুন রহস্য। দেশের ক্যান্টনমেন্টে টান টান উত্তেজনা, আন্তর্জাতিক মহলে শুরু নতুন আলোচনা। আরও জানতে থাকুন আমাদের সাথে, কারণ এখনই শুরু হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে উত্তপ্ত অধ্যায়। গত পরশুদিন রাতে একটা কথা উঠল একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, তিনি বললেন যে সবাইকে রাস্তায় নামতে, তারপরে একটা সেনাবাহিনীর হতে পারে। আমরা পরে দেখলাম যে আসলেই সেনাবাহিনীর একটা মুভমেন্ট কিন্তু ছিল এখানে। ঘুমের সাথে যুক্ত থাকার অভিযোগে আটককৃত সেনাবাহিনী অফিসারদেরকে কেন্দ্র করে আইসিটি যে প্রসিকিউশন টিম এবং জনগণের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরির চেষ্টা বা কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির চেষ্টা আছে কিনা সেটা নিয়ে একটু কথা বলা দরকার। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের ফাঁদ থেকে বের হয়ে গেছে বিএনপি এবং জামাত ইসলামী। যেহেতু বিএনপি এবং জামাত ইসলামী এখন আর ওয়াকারুজ্জামানের পাশে নাই, ওয়াকারের আর কিছু করার নেই। ওয়াকারের দিন শেষ, ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে। বিভিন্ন মামলা আইসিটির পাইপলাইনে রয়েছে, তার মধ্যে ওয়াকারকে টার্গেট করেও তদন্ত হচ্ছে। সেই মামলায় ওয়াকার ফেঁসে যেতে পারে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ফেঁসে যাচ্ছেন অনেকেই। সেফ এক্সিট চাওয়া উপদেষ্টাদের তালিকা প্রকাশ করবে এনসিপি। উপদেষ্টাদের রাতের ঘুম কেড়ে নিলেন নাহিদ ইসলাম, বেরিয়ে এলো থলের বিড়াল। এদিকে সেনা সদস্যদের অপকর্ম ফাঁস হবার ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। সেনা অভ্যুত্থানের গোপন পরিকল্পনা ফাঁস। সেনানিবাসকে আলাদা রাষ্ট্র ঘোষণা করতে গিয়ে ধরা খেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য। অপরদিকে সেনাপ্রধানের ফাঁদ থেকে বের হয়েছে বিএনপি ও জামায়াত। এবার আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের করার কিছুই নেই। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। কয়েকজন উপদেষ্টার সেফ এক্সিট প্রসঙ্গে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। এ নিয়ে উপদেষ্টা পরিষদের ভেতরে বাইরে চলছে অস্বস্তি, গুঞ্জন আর পাল্টাপাল্টি মন্তব্যের ঝড়। এর মাঝেই এবার সেফ এক্সিট চাওয়া উপদেষ্টাদের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নাকি সেফ এক্সিট খুঁজছেন, এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেন রাজনীতির মাঠে এক প্রবল ঝড় তুলেছেন। তারই বক্তব্য ঘিরে এখন উপদেষ্টা পরিষদের ভিতরে বাইরে চলছে অস্বস্তি, গুঞ্জন আর পাল্টাপাল্টি মন্তব্যের ঝড়। সাম্প্রতিক সময় দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে, তাদের নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে, সময় মতো তাদের নাম প্রকাশ করার কথাও জানান তিনি। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেকে বিশ্বাস করে না, আমাদের অবশ্যই ভুল হয়েছিল। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নাম আমরা উন্মুক্ত করব। নাহিদের এই মন্তব্য ছড়িয়ে পড়ে বারুদের মতো। তার এই বক্তব্যের সূত্র ধরে ইতোমধ্যে কয়েকজন উপদেষ্টা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমার ছেলে মেয়ে সবই দেশে, আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, অর্থাৎ আমি এই দেশেই থাকবো, স্বাভাবিক এক্সিট চাচ্ছি। রিজওয়ানা হাসান নাহিদ ইসলামকে তথ্য প্রমাণ সহ বক্তব্য উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন,
উনি যে নামগুলো প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি, সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন? এটা উনি অভিমান থেকে বলেছেন, নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে? এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে, তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই। এনসিপির শীর্ষ নেতারা বলছেন বিষয়টি নিছক রাজনৈতিক বক্তব্য নয়, বরং বাস্তবতার প্রতিফলন। নেতারা বলছেন সেফ এক্সিট চাওয়া উপদেষ্টাদের নামের তালিকা ইতোমধ্যে দলের হাতে এসেছে। দলের এক শীর্ষ নেতা গণমাধ্যমকে বলেন, কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন সেই তথ্য প্রকাশ্যে আনবে এনসিপি। এখন সময় এসেছে জাতির সামনে সত্য উন্মোচনের। দলের শীর্ষ নেতারা বলছেন, নাহিদ ইসলাম নিজে উপদেষ্টা পরিষদে ছিলেন, তাই সরকারের ভেতর থেকে তিনি অনেকের ভূমিকা খুব কাছ থেকে দেখেছেন। তার বক্তব্য নিছক গুজব নয়, বরং পর্যবেক্ষণ থেকে বলা। আর নাহিদ ইসলামের এই বক্তব্যকে সতর্কবার্তা হিসেবে দেখছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। যখন আমাদের কাছে এই বিষয়গুলো বিভিন্ন দিক থেকে প্রতিফলিত হয়, তখন আমরা মনে করি যে তাদেরকে সতর্ক করার সময় হয়েছে, এবং সেই সতর্কই আমাদের আহ্বায়ক আমাদের এনসিপির পক্ষ থেকে অভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে এবং এক দফার ঘোষক হিসেবে তিনি সতর্কতা করেছেন। এনসিপি নেতাদের অভিযোগ, অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতৃত্ব আজ উপেক্ষিত। তাদের দাবি, 24 জুলাইয়ের যোদ্ধারা পুরনো রাজনৈতিক এস্টাবলিশমেন্টের হাতে প্রতারিত হচ্ছে। সরকার এখন একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর দিকেই কাজ করছে। সার্জিস বলেন, কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচন শেষ করে এক্সিট নিতে চান। তারা দেশে থাকুন বা বিদেশে যান, এমন দায়সারা মানসিকতা নিয়ে কোনো অভ্যুত্থান পরবর্তী সরকার টিকতে পারে না। কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এই দায়সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না। এনসিপি যদি সত্যি সেফ এক্সিট চাওয়াদের তালিকা প্রকাশ করে, তবে সেটি কেবল একটি রাজনৈতিক বিস্ফোরণই নয়, বরং সরকার কাঠামোর ভেতরের ফাটলকেও আরো গভীর করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, উপদেষ্টাদের এই সেফ এক্সিট নিয়ে দেশের রাজনীতি আর কতদূর উত্তপ্ত হয়। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের ফাঁদ থেকে বের হয়ে গেছে বিএনপি এবং জামাত ইসলামী। যেহেতু বিএনপি এবং জামাত ইসলামী এখন আর ওয়াকারুজ্জামানের পাশে নাই, ওয়াকারের আর কিছু করার নেই। ওয়াকারের দিন শেষ, ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে। বিভিন্ন মামলা আইসিটির পাইপলাইনে রয়েছে, তার মধ্যে ওয়াকারকে টার্গেট করেও তদন্ত হচ্ছে। সেই মামলায় ওয়াকার ফেঁসে যেতে পারেন। আর যদি তদন্তে, সুষ্ঠু তদন্তে ওয়াকারের দোষ দায় বেরিয়ে আসে, তাহলে ওয়াকার নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারবেন না। এতদিন বিএনপি এবং জামাত তাকে রক্ষা করেছে, স্বাভাবিক হিসাব। হাসিনা পালিয়েছে, ফেসিবাদের সব দোষর পালিয়েছে, কিন্তু হাসিনার নিয়োগকৃত সেনাবাহিনী তিনি পালাবেন না, এটা স্বাভাবিক, কারণ তিনি জুলাইয়ের পক্ষে ছিলেন, তিনি বিপ্লবের পক্ষে ছিলেন, পক্ষে অবস্থান নিয়েছিলেন শেষের দিকে, কিন্তু তিনি বহাল তবিয়াতে আছেন। এখন হাসিনা নিয়োগকৃত সেনাপ্রধান বহাল তবিয়াতে থাকবেন, এটা একটু অস্বাভাবিকই বটে, কারণ প্রধান বিচারপতি থেকে শুরু করে কোনো কিছুই তো নাই। তো সেখানে সেনাপ্রধান কিভাবে থাকে? অন্যান্য বাহিনীর প্রধানও নেই, সেনাপ্রধান কিভাবে থাকে? তো দর্শক, এটার উপর ভিত্তি করে অনেকেই বলার চেষ্টা করছেন, বিশেষ করে গুমখুরে জড়িত সেনা অফিসারদের গ্রেপ্তারের পর অথবা তাদেরকে সেনা হেফাজতে নেয়ার পর দলগুলো, বিশেষ করে রাজনৈতিক দল জামাত ইসলামী এবং বিএনপি, তারা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে। এই বিবৃতির পর অনেকে বলার চেষ্টা করছেন যে না, বিশেষ করে জামাত তো সেনাবাহিনীর ক্ষেত্রে অনেক লুতুপুতু ছিল, তো জামাত ইসলামী বিবৃতি দিয়েছে যে না, বিচার হওয়া উচিত। বিএনপি বিবৃতি দিয়েছে বিচার হওয়া উচিত। এর মানে ওয়াকারের পক্ষে এখন আর বিএনপি জামাত নেই, অতএব রাস্তা ক্লিয়ার, বিচার হবে। তো এখানে এটা অনেকে অ্যানালজি করছেন এবং এটা বলে অনেকে ওয়াকারকে ভয় দেখাচ্ছেন। আসলে কি তাই? বিএনপি জামাতের প্রকৃত অবস্থানটা কি? ওয়াকারকে কি আর কেউ রক্ষা করতে পারবে না, বা বিএনপি জামাতকে রক্ষা করতে যাবে না? দর্শক, এটা হচ্ছে আলোচনার মূল বিষয়। প্রথমে যেটা বলতে চাই যে ওয়াকারুজ্জামান হোক আর যে হোক, যদি অপরাধী হয়ে থাকে তার বিচার হতে হবে। আর অপরাধী হয়ে না থাকলে সে ওয়াকার কেন, সে আওয়ামী লীগের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও বাসায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। অতএব আমরা অপরাধীর বিচার চাই। আর এই বিচার নিশ্চিত করার ক্ষেত্রে, হ্যাঁ, ইটস ট্রু, বিএনপি এবং জামাত অনেককে বাঁচিয়েছে, অনেক, কোনো সন্দেহ নেই। বিএনপি জামাতের সাথে লিয়াজু যারা করতে পেরেছে তারা টিকে গেছে, ইটস ট্রু, এটা আমি স্বীকার করি। এবং এটাও সত্য যে জনগণ যার বিচার চায় সে যদি অপরাধী হয়, তাহলে বিএনপি জামাত, বিএনপির
খালেদা জিয়াও তাকে বাঁচাতে পারবে না, জিয়াউর রহমান কবর থেকে উঠেও বাঁচাতে পারবে না, আর জামাতের গোলাম আজম আসলো তিনিও বাঁচাতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় নেতা ছিলেন অধ্যাপক গোলাম আজম, তার সমপর্যায়ের কোন নেতা বাংলাদেশে এখনো আসেনি, তিনিও বাঁচাতে পারবেন না। এর মূল কারণ হচ্ছে জনমত, জনগণ বিচার চায়। এখন ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে পারসেপশন এটা যে হাসিনার অ্যাপয়েন্টেড সেনাপ্রধান, তিনি যদি অপরাধী হয়ে থাকেন, আমি বলছি না তদন্তের আগে তাকে অপরাধী বলবো না, তবে আমাদের জাস্ট পারসেপশন এটা তিনি হাসিনা অ্যাপয়েন্টেড, এবং তিনি প্রধান থাকা অবস্থায় জুলাই বিপ্লবীদের উপর কারফিউর সময় গুলি চালানো হয়েছে এবং তাতে এক প্রকার গণহত্যা চালানো হয়েছে, আমরা জানি। এখন এটা তদন্ত, যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সোফার গুম খুনের তদন্ত হয়েছে, কিন্তু জুলাই বিপ্লবের সাথে আরো 2টা মামলার পাইপলাইনে আছে। অতএব অপরাধী না হলে ওয়াকার স্যালুট, তিনি যতটুকু অবদান রেখেছেন তিনি প্রাপ্য পাবেন, মর্যাদা পাবেন, সম্মান পাবেন। এখন জনমত যেহেতু বিচারের পক্ষে, ইউনূস সরকারের তাজুল ইসলামদের বড় শক্তি জনমত। যেমন দেখেন, আমি নিশ্চিতভাবে বলি, এই যে 15 জন শীর্ষ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন সেনা হেফাজতে, তারা কোথায় থাকবেন কি থাকবেন না, তাদের জন্য যে ক্যান্টনমেন্টে সাবজেল বানানো হয়েছে ওইখানে কি থাকবেন, এটা কোর্ট ঠিক করবে। এটা 22 তারিখের পর আপনারা দেখবেন। কিন্তু এতদূর এসেছে, এতদূর এই ঘটনা আসতো না। ইউনূসের উপর সেনা প্রধান বা সেনাবাহিনীর একাংশের যে ক্ষোভ, আর কু কিন্তু সবাই করে না, কয়েকজন অফিসার করে, কু করতে বেশি লাগে না। 30-40 জন অফিসার হলে একটা কু ঘটিয়ে দিতে পারে, তার মধ্যে এই 15 জন তো একদম কু করার যোগ্য অফিসার। স্বাভাবিক তারা বাঁচার জন্য এতদিন কু করে ইউনূসকে হটিয়ে হয় 111 কায়েম করতো, নইলে সরাসরি সামরিক শাসন জারি করতো। আমরা বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে যার পর নাই হতাশ হচ্ছি, স্তম্ভিত হচ্ছি এবং লজ্জিত হচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি ক্যান্টনমেন্টকে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে? ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা? বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র, ক্যান্টনমেন্ট কি আলাদা একটি রাষ্ট্র? বাংলাদেশের বর্তমান নির্বাহী প্রধান, রাষ্ট্রপ্রধান যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ক্যান্টনমেন্টের রাষ্ট্রপ্রধান কি ওয়াকারুজ্জামান? আমাদের কাছে এটাই মনে হচ্ছে। আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আন্তর্জাতিক অপরাধ আদালত যে 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের, বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এর ভিতরে গত 2 দিন আগে আইএসপিআর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তারা 15 জন সেনা কর্মকর্তাকে অ্যাক্টিং, যারা বর্তমান রানিং দায়িত্ব পালন করছে, তাদেরকে তারা তাদের হেফাজতে নিয়েছে। এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে আইএসপিআর দাবি করলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দাবি করলেন, এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, তাদেরকে আদালতে হাজির করা হয় নাই, অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় নাই। অথচ আমরা জানি বর্তমান সাংবিধানিক যে রুলস রয়েছে, সেখানে কোনো কোর্ট বা আদালত যদি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে তাকে গ্রেপ্তার করে 24 ঘন্টার ভিতরে সেই আদালতে হাজির করতে হয়। এরপরে আদালত ডিসাইড করে তাকে কি জামিন দিবেন, নাকি তাকে ডিটেনশন দিবেন, নাকি তাকে আলাদা কোনো ডিভিশন দিবেন, নাকি অন্য কোনো জায়গায় কি করবেন সেটি আদালত সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে এখানে হতভম্ব হয়ে যাচ্ছি। তিনি 24 ঘন্টা পার হয়ে গেলেও দাবি করেছেন যে আমরা সংবিধানের নিয়মের ভিতরেই থাকতে চাই, বাংলাদেশের সংবিধানে যে আইন এবং যে বিচার ব্যবস্থা রয়েছে তার বাইরে যেতে চাই না। অথচ এই সেনা অধিকারীদেরকে গ্রেপ্তার করার 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত যে সংস্থা, যে প্রতিষ্ঠান এদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে এখনো পর্যন্ত হাজির করা হয়নি। উল্টো আমরা যেটা দেখেছি, দেখুন আজকের পত্রিকায় তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বিল্ডিংকে, ভবনকে অস্থায়ী একটি জেলখানা হিসেবে ঘোষণা করেছে। এই অধিকার কে দিয়েছে? এটি কোন জায়গা থেকে, সংবিধানের কোন জায়গায়, কোন আইনের ভিত্তিতে এটা বৈধ বা এটা আপনি করতে পারেন? সেনাবাহিনী বা সেনা প্রধান এটা করতে পারে, আইএসপিআর সেনা সদর এটা করতে পারে। এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করতে হবে। তো বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার না করে নিজেদের ইচ্ছা মতো কাজ করলে তো সেটি আলাদা রাষ্ট্র বলা যাবে। সেটাকে বাংলাদেশের একটি আলাদা একটি প্রতিষ্ঠান এটাকে বলা যায় না। আপনি আজকে আপনার বাহিনীর লোকদেরকে তাদের সেভ করার জন্য, তাদেরকে সুন্দর জামাই আদরে রাখার জন্য, বিচারিক প্রক্রিয়া থেকে তাদেরকে বিরত রাখার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য, দণ্ডবিধি থেকে তাদেরকে রক্ষা করার জন্য আপনি যে পায় তারা করছেন। আচ্ছা বলুন তো প্রিয় দর্শক, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের মাধ্যমে সেনাপ্রধানকে যদি এটি আমরা জানানোর চেষ্টা করি যে আজকে যদি ওই পাহাড়ে কেউ একজন, রাঙ্গামাটি বা চট্টগ্রামের পাহাড়ে কেউ একজন কোন একটা অপরাধ করলো, অপরাধ করার পরে সেইখানের সংস্থা তাকে গ্রেপ্তার করে বলে দিল যে হ্যাঁ ঠিক আছে, আমরা তাকে হেফাজতে নিয়েছি, এই আমার পাহাড়ের ভিতরে একটা ভালো ঘর আছে, সেখানে আমরা তাকে বন্দী করে রেখেছি, ঢাকায় নিতে হবে না। অপরদিকে রংপুর থেকে কেউ একজন
হয়তো বিএনপির কোনো একটা নেতা, তার বিরুদ্ধে একটা রায় হলো, এবার ওখানকার যিনি নেতা তিনি বললেন যে না, আমার এখানে এই রংপুরে একটা ভালো জায়গা আছে, সেখানে আমি তাকে গ্রেপ্তার করে বন্দী করে রাখলাম। এরপরে মনে করেন বরিশাল থেকে জামাতের কোনো একজন নেতা, তাকে এরকম একটা সাজা হলো, তারা ওখান থেকে বললো যে না, ওই ঢাকা পর্যন্ত নিতে হবে না, আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধানে এখানে তাকে রাখার মতো ব্যবস্থা করেছি। এটা কি বাংলাদেশ? এটাকে বাংলাদেশ বলে? আপনার এই কর্মকাণ্ড দেখে তো দুদিন পরে সবাই এটা শুরু করবে না, এর নিশ্চয়তা কি? আপনি তো উস্কে দিচ্ছেন, আপনি সেনাবাহিনীকে এবং রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন। কেন? পরিষ্কার কথা, বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি তাদের যে আস্থা, যে বিশ্বাস, যে ভালোবাসা রয়েছে, এবং সেনাবাহিনীর নাম উচ্চারণ করার সাথে সাথে আমরা বুকে হাত দিয়ে গর্বের সাথে উচ্চারণ করি, আমাদের গর্বের প্রতীক। এখনো পর্যন্ত সেনাবাহিনীর কাউকে দেখলে আমাদের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, অথচ সেই সেনাবাহিনীর গুটি কয়েক লোক, দুর্বৃত্ত, গুটি কয়েক সন্ত্রাসী, অস্ত্রধারী, তারা রাষ্ট্রের জন্য নয়, বরং একটি দলকে সাফ করতে গিয়ে, একটি দলের পারপাস সাফ করতে গিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, রাষ্ট্রবিরোধী কর্মতৎপরতায় তারা লিপ্ত হয়েছিল। তাদেরকে যখন তাদের কৃত অপরাধের কারণে সাজা দেওয়া হয়েছে, আপনি তখন তাদেরকে সেখানে আলাদা করে তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে সেখানে ব্রাহ্মণের মতো রাখছেন, আর বাংলাদেশের বাকি সবাই নমশূদ্র না? আমরা সেনাপ্রধানের এই প্রচেষ্টাকে তীব্রভাবে ঘৃণা করে প্রত্যাখ্যান করি। বাংলাদেশের জনগণ এই ব্যাপারে অবশ্যই সচেতন আছে, এটি ভাবার কোনো সুযোগ নাই যে আপনি যা করবেন, আপনারা যা করবেন বাংলাদেশের জনগণ সেটি মেনে নেবে। তার মানে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনাটা সেনাবাহিনীর ভেতরে দুই তরফে আছে। একদিকে যেমন একদল তাকে ভারতপন্থী মনে করেন, কাজেই সরাতে চাচ্ছেন, অন্যদিকে যারা ওয়াকারপন্থী বলে ধৈর্য ধরছিলেন তারা মনে করছেন তিনি যথাযথ সিদ্ধান্তও নিতে পারছেন না, সরকারের সঙ্গেও তার কোনো এমন সম্পর্ক নেই যাতে তিনি বাহিনীর ভেতরের সম্মান রক্ষা করতে পারবেন। এদিকে সেনা আইন সংশোধন করে অভিযুক্তদের সুষ্ঠু বিচারের দাবি জানালো এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সেনা আইন সংশোধন করে সেনা সদরে হেফাজতে থাকা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী হলে গুজব নয়, দেশপ্রেমে ঐক্য, সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিহতকরণ প্রসঙ্গে শিরোনামে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখে ম্যানুয়াল অব ব্যান্ডিজ মিলিটারি আইন MBML সংশোধন করে বিচার কার্যক্রম পরিচালনা করা উচিত। এভাবে যদি না করা হয় তাহলে ভবিষ্যতে এ বিচারের স্থায়িত্ব বা টিকে থাকার সম্ভাবনা কম। আইসিটি আইন ও সংবিধানের মধ্যে কিছু ধারা পারস্পরিক সাংঘর্ষিক উল্লেখ করে তিনি বলেন, আইসিটি অ্যাক্টের একটি ধারা আছে যা সাংঘর্ষিক হলে আইসিটি অ্যাক্ট প্রাধান্য পাবে। 10 থেকে 15 বছর পর অভিযুক্ত ব্যক্তিরা সংবিধানের আর্টিকেল 35, 36, 65, 52 এর ফাঁকফোকর থেকে পার পেতে পারেন। এজন্য তারা সংশোধনের মাধ্যমে সেনা আইনের বিচার চান। সাইফুল্লাহ খান সাইফ আরো বলেন, সেনা আইনে বিচার হলে পরবর্তী সময়ে তাদের পার কোনো সুযোগ থাকবে না। প্রয়োজনে সে সেনাবাহিনী কি ধরনের বিচার করছে সেটি সারা বাংলাদেশের জনগণ লাইভ দেখবে, যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেখেছে। বিচার করতে গিয়ে কোনো ধরনের তাড়াহুড়া যেন না হয়, বিচার যেন সুষ্ঠুভাবে হয়, উল্লেখ করেন সাবেক এই সেনা কর্মকর্তা। তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে যে ধরনের গুম খুন হয়েছে, সে যদি আমার আপন ভাইও হয় আমি তার ফাঁসি চাইব এবং সেটা জনসম্মুখে চাইব। কিন্তু আমরা এই বিচার করতে গিয়ে ভবিষ্যতে যাতে কোনো ধরনের কোনো প্রশ্ন না ওঠে সেদিকে খেয়াল রাখা উচিত, বলেন সাইফুল্লাহ খান সাইফ।